মাত্র কয়েক মিনিটের জন্য ভুরভুটি ধরা গেল না। হরিশঙ্কর যখন ঘাটে পৌঁছলেন, শেষ ভুরভুটি তখন এগিয়ে গেছে অনেকটাই। রাতে খড়গলির ঘাট থেকে জিরাট যাওয়ার এটাই শেষ ভুরভুটি। অথচ রাত এমন কিছু বেশি নয়, সবে 8টা। তার উপর আজ সপ্তমী পুজো। বছর কয়েক আগেও এই দিনে রাতভর ভুরভুটি চলত। এই বাইচচর থেকে দল বেঁধে মানুষ পুজো দেখতে যেত ওপারের জিরাটে। জিরাট থেকেও অনেকে আসতো বাইচচরের পুজোয়। তখন গোটা 5 পুজো হলো এদিকেও। গ্রাম হলেও বাইচচর তখন হেলা ফেলার নয়, মস্ত গ্রাম। হাজার কয়েক মানুষের বাস, 3টে স্কুল, বিডিও, পঞ্চায়েত আর ইরিগেশন অফিস একেবারে গম গম করত। নদীর ভাঙনে মাত্র বছর 15-র মধ্যে সব শেষ। বাড়ি জমি হারিয়ে অনেকেই গ্রাম ছেড়ে গেছে। যারা আছে তারা দিন গুনছে যদি কোনোদিন মা গঙ্গা ফের মুখ তুলে তাকান সেই আশায়। এই খড়গলির ঘাটের কাছেও আগে বড় একটা পুজো হতো। এই সপ্তমীর রাতে তখন মানুষের ঢল, মেলা, দোকানপাট, নাগরদোলা, চরকি পাক আর নৌকো বাইচ। সন্ধ্যের পরেও আলোর রোশনাই মানুষের বেলা। আর আজ নেশোতে থপথপে রাত। ঘাটের পাশে ছোট্ট একটা দোকান, মহামায়া স্টোর্স। একসময় বেশ বড় ছিল এই দোকান, পাওয়া যেত সবকিছুই। এখন টিম করে টিকে আছে। শেষ ভুরভুটি ছেড়ে যেতে ঝাঁপ ফেলার তোড়জোড় করছিল বছর 15 বয়সের একটি ছেলে। হরিশঙ্করকে দেখে খোঁজকে বলল, আরে সেটা বসেই যে এই রাতে? আরে ভাই, একটু কি রাতে যাবো? কিন্তু ভুটভুটি যে ছেড়ে গেল যেটা মশাই। আর সে তো দেখিয়ে গিয়ে জেলি নৌকো পেয়ে যাবো ঠিক। ছেলেটার নাম কিশোর। বিলক্ষণ চেনে গ্রামের এই প্রবীণ মানুষটিকে। বলল, এত রাতে একা নৌকো খোঁজে যাবেন? চলুন তো, আগে সঙ্গে যাবো, চলুন। এই না, এই সামনেই পরীক্ষা তোর, বাড়ি যা তো এবার, সময় নষ্ট করিস নি, যা। প্রায় হাহা করে উঠলেন হরিশঙ্কর। বড় ভালো ছেলে এই কিশোর। বাড়িতে বাবা অসুস্থ, মা ছেলে মিলে এই দোকানের উপর নির্ভর করে কোনো মতে টেনে চলেছে সংসার। সেই সাথে পড়াশোনাও। এবার উচ্চ মাধ্যমিক দেবে। হয়তো সেই সকালের পর পেটেও কিছু পড়েনি ছেলেদের। শহর কলকাতা ছেলেরা ভাবতেও পারবে না এসব। মানুষটার মুখের দিকে তাকিয়ে কিশোর আর কথা বাড়ালো না। কি ভেবে দোকানের এক কোণা থেকে হাত 2 লম্বা মোটা একটা লাঠি এগিয়ে দিয়ে বলল, এটা নিন তো, এটা রাখেন। হরিশঙ্কর এবার আর আপত্তি করলেন না, বরং খুশিই হলেন। রিটায়ার করেছেন আজ প্রায় 10 বছর। 70-এর কোঠায় বয়স হলেও দেখে বোঝার উপায় নেই। মনের জোরও অসাধারণ। এই শেষের ব্যাপারটা অবশ্য হরিশঙ্করের আজন। খুব গরিব ঘরের মানুষ ছিলেন। এই কিশোর ছেলেটার মতোই মানুষ হয়েছিলেন খুব কষ্টের মধ্যে। তারপর স্ত্রী যখন মারা যায়, 2 ছেলে তখন একেবারেই নাবালক। কলকাতায় ভাড়া বাড়িতে থাকেন, দেখাশোনার কেউ নেই। বলা যায় 2 ছেলের কথা ভেবেই ফিরে এসেছিলেন বাইচচরের এই গ্রামের বাড়িতে। কষ্ট হলেও এই বাইচচর থেকেই কলকাতায় অফিস করেছেন। ফিরতে অনেক রাত হয়ে যেত। তবে তাতে ছেলেদের সমস্যা হয়। বাড়িতে কাজের মানুষ ছিল, আর ছিল হরনাথ। বড় ভালো মানুষ ছিলেন ওই হরনাথ। ছেলেবেলার বন্ধু, একই ক্লাসে পড়তেন। কেউ সামান্য টিফিন আনলেও 2জন ভাগ করে খেতে। সবাই বলতো হরিহর। পড়া শেষ করে হরনাথ গ্রামের স্কুলেই মাস্টারি শুরু করেছিলেন। বিয়ে থা করেননি। 2 ছেলেকেই তিনি সঁপে দিয়েছিলেন তার হাতে। হরনাথ বিমুখ করেননি। হরিশঙ্করের 2 ছেলেই এখন সফটওয়্যার ইঞ্জিনিয়ার, বিদেশে বড় চাকরি করে। বাবাকেও নিয়ে যেতে চেয়েছিল, কিন্তু রাজি করাতে পারেনি। বরং রাত দুপুরে ছেলেরা যখন ফোনে বাবার খবর নিত, সামান্য বিরক্তই হতেন কখনো। আসলে 2 ছেলে বিদেশে চলে যাওয়ার পরেও হরনাথের সাহচর্যে হরিশঙ্কর কখনো একাকিত্ব বোধ করেননি। 2 বন্ধু তখনও সেই আগের মতো, সেই হরিহর আত্মা। কিন্তু হঠাৎই শেষ হয়ে গেল সব। মর্মান্তিক এক ঘটনায় হঠাৎই মারা গেলেন হরনাথ। হরিশঙ্করের দুঃখ এই কারণে আরো যে সেই সময় তিনি দেশেও ছিলেন না। সেবার বড় ছেলে শিবশঙ্কর একরকম জোর করেই বাবাকে নিয়ে গিয়েছিল সঙ্গে। বলা হয়েছিল হরনাথকেও, কিন্তু রাজি করানো যায়নি। হরিশঙ্করের এখন মনে হয় ছেলের কথায় রাজি না হলে হরনাথ এভাবে হয়তো চলে যেত না। কথাটা ভুল নয় খুব। ছেলেদের কাছে মাসখানেক ছিলেন হরিশঙ্কর, তার মধ্যেই ঘটে গিয়েছিল মর্মান্তিক ব্যাপারটা। বন্ধু চলে যাবার পরে সময় কাটাতে হরনাথ সন্ধ্যের দিকে নবস্বাক্ষরদের এক স্কুলে পড়াতে যেতেন। মাইল 5 পথ, গঙ্গার পাড় ধরে সাইকেলে যাওয়া আসা করতেন। সেদিনও গিয়েছিলেন। রাতে ফেরার সময় অন্ধকারে বুঝতে পারেননি খানিক আগে কখন পাড় ভেঙে সেই পথ হারিয়ে গেছে নদীতে। বেশ জোরেই আসছিলেন। সাইকেল নিয়ে যদি জলে গিয়ে পড়তেন বেঁচে যেতেন হয়তো, কিন্তু শূন্যে ছিটকে উঠে মাথা ঠুকে গিয়েছিল সামনে ভাঙন কুলের শক্ত মাটিতে।
ঘাড় ভেঙে তৎক্ষণাৎ মৃত্যু। হরনাথের ওই হঠাৎ মৃত্যুর পরে বড্ড একা হয়ে গিয়েছিলেন হরিশঙ্কর। নইলে আজ এভাবে একা পথে বেরোতে হয় না। কবি গানের টানে এভাবে কতদিন রাত বিরেতে দুজন পাড়ি জমিয়েছেন গ্রামের পথে। দিব্যি গল্পে মজে কোথা দিয়ে বেরিয়ে গেছে সময়। আসলে সেই ছেলেবেলা থেকে দুজনেরই কবি গানের দিকে টান। কোথাও কবি গানের আসর বসেছে, খবর পেলেই ছুটতেন। হরনাথ তো এসব নিয়ে খানিকটা ভাবনা চিন্তাও করতেন। আসলে দুই কবিয়ালের চাপানুতরে সামান্য খোঁজ হলেই বন্ধুকে বলতেন, এটা ঠিক হলো না রে ওরে। তবে তরজা বা খেউড় নয়, ওদের পছন্দ ছিল মালসী আর সুখী সংবাদ। সিনেমা টিভির জাদা কলে পড়ে বাংলার এসব ক্লাসিক জিনিস আজ হারিয়েই গেছে প্রায়। তেমন উঁচু দরের কবিয়ালও আর নেই। তবু এই গ্রামের দিকে এখনো টিম টিম করে টিকে আছে কোনো মতে। তাই কোথাও কবি গান হচ্ছে খবর পেলে দুই বন্ধু যত দূরেই হোক ছুটতেন। অন্যথা হয়নি আজও। তবে জিরাটের ওদিকে আজ যে কবি গানের আসর, তা আগে থেকে জানতে পারেননি হরিশঙ্কর। আসলে হরনাথের মৃত্যু বড় একটা ধাক্কা দিয়ে গেছে তাকে। বাড়ি থেকে আজকাল তেমন আর বের হন। তবু আজ সপ্তমী বলেই সন্ধ্যের পর পঞ্চায়েত মাঠের দিকে গিয়েছে। ওখানে এখনো ছোট করে পুজো হয় একটা। খবরটা সেখানেই পেয়েছিলেন, আর তারপর দেরি করেননি এক মুহূর্ত। খবরটা যার কাছ থেকে পেয়েছিলেন সেই নন্দপাল অবশ্য বারণই করেছিলেন, এই রাতে আর একা নাইবা গেলেন হরিশঙ্কর দা, দিনকাল ভালো নয়। কিন্তু বলা বাহুল্য হরিশঙ্কর তাতে কান দেন। তবে ঘাটে যে ফুটফুটি পাবেন না সেটা ভাবেননি। তবে মনস্থির করতেও সময় লাগেনি, যদিও বেশ জানেন এই রাতে কোনো মাঝি নৌকো পাবেন কিনা বা পেলেও রাজি করাতে পারবেন কিনা। তবে সেসব নয়, হরিশঙ্করের মাথায় তখন পাক খাচ্ছিল হরনাথের কথা। আসলে কবি গানের সঙ্গে হরনাথের স্মৃতি যে জড়িয়ে আছে ভীষণ ভাবে। মানুষটার মৃত্যুর পর এই প্রথম চলেছেন কবি গানের আসরে। ভাবতে ভাবতে কিশোরের দেওয়া সেই লাঠি হাতে নদীর পাড় ধরে দ্রুত পথ চলছিলেন হরিশঙ্কর। পথের ধারে বেগুন ক্ষেত, লক লক করে বেড়ে ওঠা গাছে চমৎকার বেগুন ধরেছে। কিন্তু ভাঙনে ক্ষেতের অনেকটাই ইতিমধ্যে তলিয়ে গেছে নদীতে। নতুন পথ এখন ক্ষেতের ভিতর দিয়ে, পায়ে পায়ে মুড়িয়ে গেছে অনেক গাছ। এদিকে বেশিরভাগ জমিতেই তাই চাষবাস বন্ধ। ফাঁকা জমিতে কাশফুলের ঝাড় দোল খাচ্ছে বাতাসে। ছলাৎ ছলাৎ শব্দে ঢেউ আছড়ে পড়ছে পারে। ভাঙা ঢেউয়ে চাঁদের ঝিকিমিকি। কিন্তু যতদূর চোখ যায় কোনো নৌকো দেখা পেলেন না। কাশফুলের ফাঁকা জমিটা পার হয়ে পুরো এক আম লিচুর বাগান। কতক গাছ ভেঙে নদী গর্ভে চলে গেছে, কতক হেলে পড়ে দিন গুনছে। সেই বাগানের কাছে এসে হঠাৎ তার নজরে পড়ল ভাঙা পাড়ের নিচে ছোট একটা নৌকো। শুধু তাই নয়, অদূরে বাগানে এক গাছের তলায় দুটো মানুষ। ওকে দেখেই ঝট করে সে দিয়ে গেল ঝোপের অন্ধকারে। তবে ব্যাপারটাকে পাত্তা না দিয়ে হরিশঙ্কর এগিয়ে যাচ্ছিলেন নৌকোর দিকে। হঠাৎ অন্ধকার ফুঁড়ে সেই লোক দুটো বের হয়ে এলো। কর্কশ গলায় বলল, এই গ্রামেই জন্ম হরিশঙ্করের। অপরিচিত কেউ কোনোদিন এভাবে তার সঙ্গে কথা বলেনি। আজও এই অঞ্চলে যথেষ্টই সম্মান তার। তবু ব্যাপারটা গায়ে না মেখে ঠেকিয়ে চললেন উনি। আর তখনই গাছপালার ফাঁকে আবছা আলোয় নজরে পড়ল ব্যাপারটা। বাগানে মালিদের জন্য একসময় ছোট একটা ঘর ছিল, এখন পরিত্যক্ত। জনা কয়েক মানুষ ধরাধরি করে সেই ঘরের ভিতর থেকে মুখ বন্ধ বড় একটা ভারী বস্তা নিয়ে চলেছে নৌকোর দিকে। ব্যাপার দেখে হরিশঙ্করের বুঝতে বাকি রইল না, লোকগুলো সাধারণ নয়। এভাবে এগিয়ে যাওয়া ঠিক হয়নি একেবারেই। মুহূর্তে পিছন ফিরতে যাবেন, লোক দুটো ছুটে এলো ওর দিকে। একজনের হাতে বড় একটা খোঁজালি। কেউ কর্কশ গলায় চেঁচিয়ে উঠল, যৌবনে একবার তাড়া করে ডাকাত ধরেছিলেন হরিশঙ্কর। এত সহজে হার মানার পাত্র নন। খোঁজালি হাতে লোকটা ততক্ষণে এগিয়ে এসেছে আরো। হাতের লাঠিটা ধরাই ছিল। মুহূর্তে সেটা চালিয়ে দিলেন তার মাথা লক্ষ্য করে। আর তো চিৎকার করে লোকটা মুহূর্তে মাটিতে পড়ে স্থির হয়ে গেল। এমনটা হবে ভাবতেও পারেনি তার সঙ্গী। তবে এসব অভ্যেস আছে তার। হতবুদ্ধি ভাবটা কাটিয়ে উঠতে তাই সময় লাগলো না। মুহূর্তে কোমরে শার্টের তলায় হাত ঢুকিয়ে বের করে আনলো একটা দেশি পিস্তল। লোকটার সঙ্গে আগ্নেয়াস্ত্র থাকতে পারে ভাবেননি হরিশঙ্কর। তবু সামলে উঠে ফের হাতের লাঠি চালালেন। ওদিক থেকে আগ্নেয়াস্ত্রটাও গর্জে উঠল সেই মুহূর্তে। এক ঝলকা আগুন আর কাঁধ ফাটানো শব্দ। জ্ঞান হারিয়ে ফেলেছিলেন হরিশঙ্কর। তবে সেটা বোধহয় মুহূর্তের জন্য। চোখ মেলেই বুঝলেন পড়ে আছেন মাটিতে। পাশে একটা মানুষ, বয়স প্রায় তারই কাছাকাছি। তবে অন্ধকারে মুখটা দেখতে পেলেন না। মুহূর্তে ধর্মড়িয়ে উঠে বসে চারপাশে তাকালেন। সেই লোক দুটোকে দেখতে পেলেন না কোথাও। মাটিতে চাপ চাপ রক্তের দাগ শুধু।
মাটিতে চাপ চাপ রক্তের দাগ শুধু। হাঁ খুলে তাকিয়ে আছে। পাশের লোকটা বলল, সাবাস মশাই, লাঠির দুই গায়ে সন্ধ্যা দুটোকে শেষ করে দিলেন। এলেম আছে বটে, কিন্তু কিন্তু কোথায় তারা? এর মধ্যেই সরে পড়লো। অবাক হয়ে বললেন হরিশঙ্কর। কি দরকার মশাই অত খোঁজে? শোনো তো, সরে পড়ি, এরপর থানা পুলিশ হবে মেলা ঝামেলা। যুক্তি মন্দ নয়, এই বয়সে এইসব হ্যাপায় না থাকাই ভালো। চটপট উঠে পড়লেন তিনি। পাশে লোকটা বলল, চলুন বাড়িতে পৌঁছে দিয়ে আসি। শরীরটা ফের ঝরঝরে হয়ে উঠেছে, তবু লোকটার কথা ফেলতে পারলেন না। যা কাণ্ড হলো, এরপর আর ঝুঁকি না নেওয়াই ভালো। বললেন, তাই শুনুন, কিন্তু আপনার কাছে ঠিক চিনতে পারলাম না, এদিকে নতুন বুঝি? লোকটা সেই কথা জবাব না দিয়ে দ্রুত পথ চলতে লাগলো। তাল দিতে না পেরে একটু পিছিয়ে পড়েছিল হরিশঙ্কর। হঠাৎ একটা ব্যাপার ঘটলো। নদীর পাড় ধরে সরু পায়ে চলা পথ, সামনের মানুষটা দ্রুত এগিয়ে চলেছেন। আবছা চাঁদের আলোয় হরিশঙ্করের নজরে পড়ল সামনে মানুষটা যেখান দিয়ে চলেছেন সেখানে বড় একটা ফাটল। সাবধান করতে যাবেন, ফাটলটা আরো হাঁ হয়ে তুলে উঠল মাটি। বিশাল চাঙরটা ভেঙে পড়বে এক্ষুনি। উঠে গিয়ে হরিশঙ্কর যখন তাকে টেনে আনলেন, তার প্রায় সঙ্গে সঙ্গে বিশাল চাঙরটা হুড়মুড় করে ভেঙে পড়ল নদী। ধন্যবাদ মশাই, এই নিয়ে আর একবার প্রাণ পেলাম। হাঁপাতে হাঁপাতে লোকটা বলল, কিন্তু সেই কথা কানেই গেল না হরিশঙ্করের। ততক্ষণে মানুষটার মুখের দিকে নজর পড়েছে। বিস্ময়ে হতবাক হয়ে বললেন, আরে অরনাথ, তুই এখানে কি করে? ম্লাদ হাসি লোকটির মুখে। কেন আসতে নেই বলছি? আসলে ব্যাপার কি জানিস, সবাই ভুল খবর দিয়েছিল তোকে। আমি মরিনি রে, দেখতেই তো পাচ্ছিস বেঁচেই আছি দিব্যি। অবশ্য আজ এইভাবে তুই না বাঁচালে অন্য রকম হয়ে যেত। কিন্তু কিন্তু সবাই এমন মিথ্যে রটানো কেন? ভুল কোচকে উঠল হরিশঙ্করের। সে অনেক কথা, ও পরে শুনিস। তার আগে বল, এই রাতে একা ওদিকে যাচ্ছিলি কোথায়? আর বলিস না, তুই নেই তাই একাই বের হয়েছিলাম কবিগান শুনতে। হলো আর খুশিতে দু চোখ জল জল করে উঠল হরিশঙ্করের। কবিগান! আনন্দে দু চোখ নেচে উঠল অরুণাথেরও। কোথায় দি? ঝিরাটের ওদিকে, ষষ্ঠীতলার। তাহলে চল যাই। হরিশঙ্করের কথা কেড়ে নিয়ে হরনাথ বললেন, কতদিন যে দুজন একসাথে কবিগান দেখিনি। কিন্তু যাবো কি করে? শেষ ভোরবটি চলে গেছে, এতক্ষণ খুঁজে একটা নৌকো তো পেলাম না। কি দরকার নৌকোর? হরিশঙ্করের কথা প্রায় তড়ি বেড়ে উড়িয়ে দিলেন হরনাথ। চল হেঁটেই পার হয়ে যায়। বন্ধুর হাত ধরে হরনাথ নেমে পড়লেন জলে। হরিশঙ্কর অবাক হয়ে দেখলেন কারো গোড়ালি ডুবল না। দিব্যি হেঁটে চলেছেন জলের উপর দিয়ে। সেই কতদিন আগের মতো খুশিতে গল্প করতে করতে দুই বন্ধু চলতে লাগলেন ষষ্ঠীতলার মাঠে কবিগানের আসরের দিকে।